মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক সম্মানিত শ্রী গোপাল চন্দ্র রায়, ওনার প্রশ্ন, রাজ্যে ফুড ইন্সপেক্টরের শূন্যপদ কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ফুড ইন্সপেক্টরের যে টোটাল স্যাংশন পোস্ট সেটা হচ্ছে 57। তার মধ্যে আমাদের ম্যান ইন পজিশন হচ্ছে 29। ইতিমধ্যে টিপিএসসি তে 15 জন আরো সিলেকশন পেয়েছে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। এই 15 জনেরও আমরা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব। তার বাইরে আমাদের বাই প্রমোশন আরো 8টা পোস্ট রয়েছে, যেগুলো সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরের পদোন্নতি পায়। এগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করে ল ডিপার্টমেন্টের মিটিং নিয়ে আগামী দিনে আমরা পূরণ করার সেখানে চেষ্টা করব। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মন্ত্রী বলেছেন 15টা পোস্ট টিপিএসসি হয়েছে, হচ্ছে, হবে, এটাই চলছে। আমার বক্তব্য হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি স্কাই, আপনার স্বীকার করবেন, আমরা আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন আমি যেটা বলতে চাই যে ফুড ডিপার্টমেন্টের যদি মনিটরিং না থাকে, তাইলে মজুদদার এবং যে ব্যবসায়ীরা যারা বলছে তারাই আজকে একটা জিনিসের দাম, ধরুন না সুগার বা যে কোনো তেল, সরষের তেল আজকে কত দাঁড়িয়েছে 178 ইঞ্জিন মার্ক, আর যেটা একটা যেটা আপনার শীর্ষের থেকে হয় 145 to 165। যদি মনিটরিং না থাকে, এই মজুদদার এবং হোলসেলার, নিয়ম হলো আপনি যে লাইসেন্স দেবেন, ট্রেড লাইসেন্স, এটার মধ্যে লেখা থাকবে আজকে সরষের তেলের দাম মাস্টার অত, এই অত, সেই অত। এই মনিটরিংটা সরকারি হয় না, যার জন্য দেখা যায় হঠাৎ কালকে ছিল সরষের তেল 130, আজকে হয়ে গেছে 140। এটা হচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাই, মাননীয় মন্ত্রী যেটা বলেছেন স্যাংশন পোস্ট 57 হতে পারে, এখানে আরো বাড়ানো উচিত। এবং উনি যেটা বললেন 15টা ইন্টারভিউ নিয়েছেন, এটা কতদিন এই 15টা পরে আছে, আরো 13টা আপনি খালি আছে, তো 15, 13, 28টা ডেফিসিয়েন্সি আছে। আমার জানা মতো স্যার, এই ফুড ডিপার্টমেন্ট মনিটরিং ঠিক মতো হয় না, তার জন্য জনগণ ছাপার করছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে প্রত্যেকটা হোলসেলারের দোকানের সামনে সাইনবোর্ড লিখে প্রতিদিনের দাম লেখা থাকবে কিনা এবং ডেইলি ইন্সপেকশন করা হবে কিনা, যে পার্সেন্টেজ কত মৌজার থেকে, যেখান থেকে আসাম থেকে যেমন আসছে বা সাপ্লিমেন্টারি, আমি সাপ্লিমেন্টারি বলছি স্যার, প্রশ্নটাই করছি আমি আপনাকে, যেখানে সোর্সের থেকে যে আসছে দাম কত, কত প্রফিট নেবে, এই করে ডেইলি মনিটরিং করবেন কিনা। আর যে পোস্টগুলি খালি আছে অতি সত্ত্বর এগুলি ব্যাকআপের সাথে, আমাদের সাথে দ্রব্যমূল্য রোধের সাথে আপনার ডেইলি মনিটরিং করার জন্য এগুলি ফুলফিল করবেন। স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি আছে, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করব যে টিপিএসসি এর মাধ্যমে যে 15 জন যে নিতে যাচ্ছে এবং যে 8 জন কর্মসংস্থান ভিত্তিতে যে ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, সেখানে এসটি এবং এসসি রিজার্ভ সংরক্ষণটা ঠিক আছে কিনা? রঞ্জিত বাবুর উত্তরটা আমি আগে দিচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যখনই কোনো রিক্রুটমেন্ট হবে অ্যাজ পার রোস্টারই হবে। 31% এসটি, 17% এসসি, বাকিটা ইউআর, তার মধ্যে 33% মহিলা। এই রোস্টার মেনেই হবে। আর 8 জন যেটা আমি বলেছি, দিস অল আর প্রমোশনাল পোস্ট, নট ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 8 জন সিনিয়র স্টোর কিপার থেকে প্রমোটেড হবে টু দ্য পোস্ট অফ ফুড ইন্সপেক্টর। যেমন ফিডার পোস্ট থাকে, টিসিএস এ যারা অনেক সময় যায়, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থেকে, সিডিপিইউ থেকে বা বিভিন্ন পদ থেকে, এক্সাইজ থেকে টিসিএস গ্রেড 2 তে যায়। সিমিলারলি
আমাদের সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে পদোন্নতিতে তারা ফিডার পোস্টের মতো প্রমোশন পাবে 8 জন। আমি বলেছি যেটা ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, কারণ সিনিয়র স্টোর কিপার ডাইরেক্ট কোনো পোস্ট নেই, জুনিয়র স্টোর কিপার হিসেবে তাকে জয়েন করতে হয়। এবার জুনিয়র স্টোর কিপারের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, তো মাধ্যমিক পাস একজন ফুড ইন্সপেক্টর হতে পারবে, তাই জুনিয়র স্টোর কিপার টু সিনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর কিপার টু ফুড ইন্সপেক্টর। এবার যারা রিকুইজিট কোয়ালিফিকেশন রয়েছে সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে হওয়ার, তারাই ফুড ইন্সপেক্টরের পদোন্নতি পেতে পারে। আমরা সেগুলো নিয়ে আমার কালকে রাত্রেও সেক্রেটারি এবং ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে এই বিষয়গুলো। মাননীয় সদস্য গোপাল বাবু যেটা বলেছেন যে ফুড ইন্সপেক্টরের সংখ্যা কম, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে যখনই কোনো রিক্রুটমেন্ট হবে আগে আমার পোস্ট ক্রিয়েট করতে হবে ফিনান্সের অনুমোদন নিয়ে, তারপর ফিলিং আপের জন্য আবার ফিনান্সের অনুমোদন চাই। আমরা 20টা ফুড ইন্সপেক্টর পদের জন্য সেখানে ফিল আপের জন্য অ্যাপ্লাই করেছিলাম ফিনান্সের কাছে। ফিনান্স আমাদের 15টা অনুমোদন দিয়েছেন। টিপিএসসি এক্সাম করেছে, এক্সামের রেজাল্ট বেরিয়েছে, 15 জন অ্যাজ পার রোস্টার সেখানে সিলেকশন পেয়েছে, এবং খুব শীঘ্রই নেক্সট 15-20 ডেজ আমরা তাদের পোস্টিংও আমরা প্রদান করব। যতটুকু বাজারের যে জিনিসপত্রের দামের কথা উনি বলেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয় সদস্য গোপাল বাবু, এটা আমরা অস্বীকার করি না যে অনেক সময় বিভিন্ন কালোবাজারিদের জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি, কিন্তু খাদ্য দপ্তরের যে প্রচেষ্টাটা সেই কালোবাজারিদেরকে রোখার জন্য সেই জিনিসটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পত্রপত্রিকার মাধ্যমে। তার বাইরে আমাদের কনজিউমার প্রোটেকশন ফোরাম রয়েছে জেলাভিত্তিক এবং রাজ্য স্তরে। রাজ্য স্তরে রয়েছেন হাইকোর্টের একজন জাস্টিসের নেতৃত্বে, এবং জেলাভিত্তিকও সেখানে আইনি যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের নেতৃত্বে। প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্রতিটি ক্ষেত্রে ছাপা মারা দোকানগুলোতে, যে সমস্ত দোকানগুলোতে কালোবাজারিদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে বের করে ফাইন ইম্পোজ করে। Honorable Speaker, sir, through you I would like to draw the kind attention of the Chief Minister. Is there any plan to upgrade PMC Gosram English Medium High School to Class 12 school? Thank you. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মধ্যশিক্ষা দপ্তরের অধীনে 11 মান্দাই বিধানসভা এলাকায় 11টি মাধ্যমিক ও 3টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আছে। ভদ্রবেশী পাড়া হাই স্কুলটিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 197 জন, এবং 10ম শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 35 জন। বিদ্যালয়ে 10 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, 7টি শ্রেণীকক্ষ রয়েছে। সুতরাং দ্বাদশ শ্রেণীতে উন্নীত করার, আমি যেটা বললাম একটু আগে, যে ইনফ্রাস্ট্রাকচার করার মতো অবস্থা সেখানে। তাছাড়া এই ভদ্রবেশী পাড়া হাই স্কুলটির নিকটবর্তী আরেকটি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রয়েছে, যার নাম কোবরা খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তার দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। সেই বিদ্যালয়ে পড়াশোনার প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। এখানে মাননীয় বিধায়ক পিএমসি স্কুল সম্পর্কে বলেছে, আমি খবর নিয়ে আমি বিষয়টা দেখবো। আর মাননীয় বিধায়িকা যেটা বলেছেন, আমি দপ্তরের যারা আধিকারিকরা আছেন তাদেরকে বলবো বিষয়টা দেখা। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী নয়ন সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কোশ্চেন নাম্বার *61। অনারেবল স্পিকার স্যার, মাননীয় সদস্য নয়ন সরকারের যে প্রশ্ন, রাজ্যে গ্রাহকদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি, এবং হয়ে থাকলে কবে নাগাদ নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে বলে আশা করা যায়। কালকে ওই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কোনো এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে পুরনো যে রেশন কার্ডগুলো সেগুলোর বদলে আমরা পিভিসি কার্ড দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি। সাপ্লিমেন্টারি সেশন, ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কথা আমরা অনেকদিন ধরে শুনছি। তো রেশন শপে অনেকবার কাগজও জমা নেওয়া হয়েছে,
এবং আঙ্গুলের ছাপও নেওয়া হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কবে নাগাদ হবে। মন্ত্রী যদি এই ব্যাপারে যদি হাউসকে বলে যে একদিনের মধ্যে হবে তাহলে ভালো হয়। স্যার আমার একটা সাপ্লিমেন্টারি আছে, যে রেশন কার্ডগুলি বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন, রেশন কার্ডগুলি মানে যে কাগজে যেটা ওইটা ছিঁড়ে গেছে। অনেকে রেশন কার্ড আমার যেটা বিধানসভা কেন্দ্র অনেকে রেশন কার্ডটা ওইটা মানে চেনার মানে উপায় নেই। সুতরাং আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ করবো যে পিবিসি যে রেশন কার্ড দেওয়ার উনি যেটা কথা বলছেন এটা খুব তাড়াতাড়ি যদি দেওয়ার ব্যবস্থা করেন খুব উপকৃত হবে। ধন্যবাদ। রঞ্জিত বাবু, গ্রাম শহর বলে নয়, পুরানো রেশন কার্ডের শহরের গ্রামের একই অবস্থা। গুড কোশ্চেন, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক নয়ন সরকার, আমি বলবো আপনার বোধ হয় পিবিসি রেশন কার্ড আর ডিজিটাল রেশন কার্ডের মধ্যে তফাৎটা একটু বুঝতে হবে। পিবিসি হচ্ছে তার মধ্যে স্মার্ট কার্ডের, আমাদের যেটা ডিজিটাল হচ্ছে স্মার্ট কার্ডের মধ্যে। আপনি বলছেন যে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে, সেটা সঠিক। ইপজ মেশিনের সঙ্গে আধারের যে লিঙ্ক, আমি কালকে বলেছি যে ইকেওয়াইসি যদি না করা হয় তবে আমরা পিবিসি রেশন কার্ড গুলো প্রদান করতে পারছি। কারণ অনেক পরিবার রয়েছে যারা ধরুন 5 জন মেম্বার রয়েছে আপনার বাড়িতে, 2 জন বা 3 জন ব্যাঙ্গালোরে থাকে চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে, আপনার বাড়িতে 2 জন রয়েছে, কিন্তু 2 জন ইকেওয়াইসি করিয়ে নিয়েছে, কিন্তু বাকি যে 3 জন তারা যতক্ষণ না এসে ইকেওয়াইসি করাচ্ছে আমরা সেখানে কার্ডের মধ্যে নামগুলো লিপিবদ্ধ করতে পারছি। এটা একটা অন্তরায়। তারপরে আমি আপনাকে বলবো যে আমাদের এ মাসের 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম ফ্রেম করে দিয়েছিল যে ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য। অ্যাজ অফ নাও আমাদের কাছে যা তথ্য আছে, টোটাল আমাদের 37,33,000 রেশনিং পপুলেশন ত্রিপুরা রাজ্যে, তার মধ্যে 26,89,000 অলরেডি এই কেওয়াইসি করিয়ে নিয়েছে, অর্থাৎ 72.2% হচ্ছে অ্যাচিভমেন্ট। মাননীয় বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা গতকালকে বলেছিলেন ওনার এলাকাকে নিয়ে, এবং আমিও আলোচনা করেছিলাম, এবং আমি আশ্বস্ত করতে চাইছি হাউসকে যে ইকেওয়াইসি আমাদের 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম দিয়ে দিয়েছে, তারপরেও সকল মানুষের স্বার্থে সেটা বাড়ানো যায় কিনা আমরা দেখছি। তাড়াতাড়ি দেওয়ার যেটা প্রশ্ন আমাদের রঞ্জিত বাবু এবং নয়ন সরকার যেটা বলেছে, আমরা ইচ্ছা করলেই পারবো না। ইতিমধ্যে আমাদের অনেক কার্ড রেডি হয়ে গেছে যেটা আমরা বললাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কার্ডটা ইকেওয়াইসি সম্পন্ন হয় আমরা সেটা স্টার্ট করতে পারবো না। পাইলট প্রজেক্ট হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন গত দুর্গা উৎসবের সময়, আমরা সিম্বলিক কিছু কার্ড বিলি করেছিলাম, পিভিসি কার্ড, এবং আগরতলা শহরকে আমরা এএমসির মধ্যে আমরা সেটা ধার্য মাত্রা রেখেছি, এবং প্রায় 1.5 লক্ষের কাছে কার্ড আমাদের রেডি রয়েছে। আমরা 1 মাসের মধ্যে এই কার্ডগুলো বিলির যে প্রক্রিয়া রেশন শপের ডিলারদের মাধ্যমে সেটা আমরা শুরু করব। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী দীপঙ্কর সেন মহোদয়। My admitted start question 6-8. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন মহোদয় যে প্রশ্ন এনেছেন, ইহা কি সত্যি যে রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় হারে ধান ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে?